আসসালামু আলাইকুম। চেনা অচেনা গল্পের 12 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। মায়া বলল, এর মানে কাউকে দূরে যেতে বললে আমি তাকে ফাঁকি বলতে পারবো? রিক মাথা নাড়িয়ে হ্যাঁ হ্যাঁ পারবে। আরিফ বলল, ভাই সাহেব আপনার ফাঁকি মানে বোঝানো হলে খাবারে মনোযোগ দিন। আপনার এই মানের চোখ করে কাশতে কাশতে না আমার জীবনটাই চলে যায়। কাশতে কাশতে কথাগুলো বলল আরিফ। রিক আরিফের কাঁধে হাত থেকে বলল, উপরে যাওয়ার আগে সব সম্পত্তিগুলো একটু আমার নামে লিখে দিয়ে যা। তুই এগুলো সাথে নিয়ে যেতে পারবি না, তার চেয়ে বরং আমাকে দিয়ে দে। আরিফ বলল, শালা তোর দিকে আমার সম্পত্তির উপর নজর, শালা মির্জাফর। এখন জানলি নাকি আমি মির্জাফর? সে তো জন্ম থেকেই। মায়ার নিজের রুমে ছোট একটু বেলকনিতে দাঁড়িয়ে আছে। বেলকনিতে কাচের দেয়াল 2 ফুটের মতো, বাকিটুকু খোলা। মায়ার রুমে সেন্টামুনির পিছনের দিকে পড়েছে। সেন্টামুনি আমেরিকার পাহাড়ি এক এলাকায়। সেন্টামুনির পিছনে মেপল বাগান বা জঙ্গল বলা চলে। বিশাল বড় জায়গা নিয়ে তৈরি বাগানটি মালিকানাহীনভাবে পড়ে থাকায় জঙ্গলে রূপান্তরিত হয়েছে। এখন শীতকাল, মেপলের লাল পাতাগুলো গাছের নিচে বিছিয়ে পড়ে আছে। সেন্টামুনের লাইটের আলোতে হালকা স্পষ্ট দেখা যাচ্ছে। বেলকনিতে দাঁড়িয়ে রাতের মেপের পাতা সৌন্দর্য উপভোগ করছে। ও মায়া মাথা ঘুরছে আজকের কথাগুলো। আজকে মায়ের কাছে অফিস থেকে ফোন এসেছিল। ফোর্সের আজকে মায়াকে বেশ কথা শুনিয়েছে। এই 4 দিনে মায়া কোনো রকম ইনফরমেশন দিতে পারেনি। এদিকে তাদের হাতে সময় কম। এই মিশনটা কমপ্লিট না হওয়া অব্দি অন্যটা তারা যেতে পারছে না। সব কিছু এখন মায়ের হাতে। আর মায়া যদি হাত গুটিয়ে বসে থাকে তাহলে কিভাবে হবে? মিশনে শুধু মায়ার ভার্সিটির ক্ষেত্রে এক্সট্রা টাকা ব্যয় হচ্ছে। মায়া কোনো স্কলারশিপ পেয়ে ভার্সিটি চান্স পায়নি। এর বদলে ভার্সিটির কর্তৃপক্ষকে মোটা অঙ্কে টাকা দিতে হচ্ছে। আর মায়ের মিশনে ফোকাস না করে এভাবে হাত গুটিয়ে বসে আছে। এ নিয়ে নানাবিধ কথা শুনিয়েছে A47 স্যার। সাথে মায়ের মিশনে সাহায্য হয় এমন কিছু ইনফরমেশন দিয়েছে তাকে। প্রতি রবিবার আরিফ ও রিক বাইক রেসে যায়। প্রতি রবিবার তাদের বাইক রেসে যাওয়ার কোনো একটি কারণ রয়েছে। এই বাইক রেসে আরিফ ও রিকের পার্টনাররা অংশগ্রহণ করে, যতটুকু জানা হয়েছে। আজ রবিবার, আজকেও নিশ্চয়ই তারা বাইক রেসে যাবে। মায়াকে যেভাবে হোক তাদের সাথে রেসে যেতে হবে। আর খুঁজে বের করতে হবে বাইক রেসের কারণটা কি, আর তাদের পার্টনাররা কারা। AS4 স্যার আরও ইনফরমেশন দিয়েছে। সেন্টামুনির বেসমেন্টে কোনো রহস্য আছে। সেটা যেভাবে হোক মায়াকে খুঁজে বের করতে হবে। এই বেসমেন্টের রহস্য বের করতে পারলেই মিশন অনেকটা তারা এগিয়ে যাবে। তাদের জন্য এমন প্রতিটা বিষয় গুরুত্বপূর্ণ। চুল পরিমাণ ইনফরমেশন বাদ দেওয়া যাবে না। আজকে খাবার টেবিলে দুটো কথা মায়ের বেশ সন্দেহ হয়েছে। প্রথম কথা, আরিফের সম্পত্তি সব রিকের নামে লিখে দিতে। এর মানে নিশ্চয় আরিফের সম্পত্তি অংশ বিশাল তো হবেই, না হলে এমন কথা বলতো না রিক। আবার আরিফের উত্তরটা বেশ রহস্যজনক ছিল। আবার হতে পারে তারা দুজন শুধু মজা করছিল। তবে সন্দেহ তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। দ্বিতীয় কথা হলো, রিক নিজেই নিজেকে মির্জাফর বলে দাবি করেছে। সে কি এমন কাজ করেছে সে নিজেকে নিজে মির্জাফর বলছে? কোনো কারণ ছাড়াই কেউ নিজেকে নিজে মির্জাফর বলবে? নিশ্চয় মির্জাফরের মতন কোনো কাজ করেছে। আবার এই প্রথম কথাটির মতো হতে পারে, শুধু মজা করে বলেছি। তবে এই কথাটিও সন্দেহের তালিকায় থেকে বাদ দেওয়া যাবে না। রিক ও আরিফ দুজন মিলে একজন বলা যায়। তারা দুজনের প্রত্যেকটা বিষয়ের উপর ভালো করে নজরদারি করতে হবে। মায়াও কয়েকদিন একটা বিষয় খেয়াল করছে। আরিফ ও রিক সাধারণভাবে সন্দেহবাচন কথা মায়ের সামনে বলে ফেলে। তাদের ব্যবহারে মনে হয় কোনো লুকোচুরি নেই। এর মানে তারা মায়াকেও এখনো সাধারণ মনে করেছে। এর জন্য কোনো দ্বিধা না করে মায়ের সামনে হুটহাট যে কোনো কথা বলে ফেলে। তারা যেন আরও বেশি সন্দেহবাচক গুরুত্বপূর্ণ কথা মায়ের সামনে বলে। এজন্য মায়া তাদের সাথে সম্পর্কটা আরও ভালো করতে হবে। বোকা সাজার অভিনয় একটু ভালো মতো করতে হবে। তারা কোনো কাজে যেন সন্দেহ না করে, তাতেও খেয়াল রাখতে হবে মায়ার। এই সব কিছুর মাঝে মায়া আরও কিছু বিশাল সন্দেহ হয়। রিক ও আরিফ এক চতুর প্রকৃতির মানুষ হওয়া সত্ত্বেও মায়ের অভিনয় কেন ধরতে পারছে না? তাদের ক্ষমতা তো কম নেই। মায়ের ব্যাকগ্রাউন্ড ঘেটে মায়ের উদ্দেশ্য কি তা জানার জন্য। আরিফ তো নাকি মায়ের পিছনে লুক লাগিয়ে রেখেছিল। তাহলে মায়া এখানে কিভাবে আসলো? তাদের সাথে তার পরিচয় সেটা আরিফ কিভাবে জানতে পারলো? নাকি আরিফ ও রিক সবই জানে, তারাও মায়ের সাথে নাটক করছে? কোনটা? যাই হোক, যতদিন না মায়া এসব বিষয় জানতে পারছে ততদিন মায়াকে অভিনয় করে যেতে হবে। নিজের মিশন সাকসেসের সর্বোচ্চ চেষ্টা করে যেতে হবে। মায়ার এসব ভাবনার মাঝে সেখানে উপস্থিত হয় আরিফ। হ্যালো মায়া পাখি। হঠাৎ আরিফের কণ্ঠ পেয়ে আতকে ওঠার ভান করলো মায়া। কিন্তু আরিফ তাকে যে নামে ডাকলো তা নিয়ে একটি কথা মনে পড়ে যায় মায়ার। মায়ের শাশুড়ি আরিফের মায়ের কাছ থেকে মায়া এ কথাটি বহুবার শুনেছে। আরিফের বোকা খেয়ে মায়া যখন কান্না করে গাল ফুলে বসে থাকতো, আরিফ নাকি তখন মায়ের রাগ ভাঙানোর জন্য এই নামটি ধরে তাকে ডাকতো। মায়া নাকি আরিফের দেওয়া এই নামটি অনেক পছন্দ ছিল। যদিও সেসব কথা মায়ের মনে নেই। সব শোনার কথা, মায়া সেসব মনে নেই। মায়া বল, ওই লাল পাতার গাছগুলোর নাম কি? সেন্টামনির পিছনে সেই মেপল বাগানের দিকে ইশারা করে দেখিয়ে বলে। আরিফ সেদিকে একবার নজর দিয়ে মায়াকে বলে ওঠে, মেপল। মায়া বলল, ওই গাছের পাতাগুলো কি সব সময় লাল থাকে? আরিফ বলল, না, শুধু শীতের সময়।
মায়া অনেক উৎসাহ নিয়ে বলে, আমি ওই বাগানে যাব, আমাকে একটু নিয়ে যাবেন? মায়ার কথার উত্তর আরিফ বলে, না, এই জঙ্গলটা তোর কাছের বাগান লাগছে, যেটা হোক ওই জঙ্গলে যাওয়া যাবে না। মায়ের মুখটা চুপসে যায়, মুখ কালো করে বলে, কেন, গেলে কি হবে? আরিফ বলে, যাওয়া যাবে না, যেহেতু বলেছি সো, কিছু হোক বা না হোক যাওয়া যাবে না। মায়া বলল, ভিতরে ঢুকবো না, শুধু বাহির থেকে একটু দেখে চলে আসবো। আমি বললাম, চোখে কি সমস্যা, এখান থেকে দেখতে পাচ্ছিস না? দরকার পড়লে চশমা কিনে দিব, কিন্তু ওই জঙ্গলে যাওয়া যাবে না। আরিফের এমন রসকসহীন কথাবার্তায় মুখ কালো করে ফেলে মায়া। হুট করে আরিফ বলে ওঠে, চলো। মায়া মুখ করে, কোথায়? বললাম, তুই না মেপল বাগান যাবি বললি। মায়া বলল, তাই বলে এত রাতে? আরিফ বলল, রাত দিন কি, গেলেই তো হলো। মায়া বলল, রাতে গেলে তো শুধু চারিদিকে অন্ধকারই দেখবো, গাছটার সৌন্দর্য তো উপভোগ করতে পারবো না, কালকে যাব দিনে। আমি বললাম, ওকে, ইউর উইশ। তখন সেখানে একজন মেড এলো, হাতে কাপের ট্রে। আরিফের কফির কাপ নিল, মায়াকে নিতে ইশারা করলে মায়া আলতো হাতে কফির কাপ নেই। কফি নেওয়া হলে মেয়েটি নিঃশব্দে চলে যায় সেখান থেকে। মায়া একটু বেশি খেয়াল করেছে, সেন্টামনির মায়াকে যে কয়জন মেড দেখেছে সকল মেয়েদের মুখ ত্রিভুজাকৃতির কালো সিল্ক কাপড়ে এক ধরনের নিকাব বা মাস্ক থাকে। এটা কিছুটা সৌদি আরবে বা দুবাইয়ের ন্যাচারালি মেয়েরা যেভাবে নিকাব পরে তেমন। মেয়েরা এটা পর্দার জন্য পরে না, শুধুমাত্র নিজেদের চেহারা ঢাকতে। এছাড়া তাদের পুরো শরীর দেখা যায়, শুধু নাক থেকে থুতনি অবধি দেখা যায় না। তারা সেই নিকাব দিয়ে মুখ ঢেকে রাখে। এটার কারণ কি? বাসার ভেতর মুখ ঢেকে রাখলে কি এমন কারণ হতে পারে? এছাড়া মেয়েরা বেশিরভাগ সময় ঘরে বন্দি থাকে কেন? বন্দি বলতে তাদের বাইরে থেকে আটকে রাখা হয় না, তারা নিজেরাই তাদের ঘরের ভিতরে বন্দি অবস্থায় থাকে। মায়ের এসব বিষয় নিয়ে আরিফের প্রশ্ন করতে চাইলে করলো না। এখন এসব বিষয় নিয়ে প্রশ্ন করাটা ঠিক হবে না। আরিফ মায়ের দিকে তাকিয়ে থেকে কফির কাপে চুমু দিচ্ছে, এতে কিছুটা অস্বস্তি বোধ করলো মায়া। মায়ের লাজুক কণ্ঠে বলল, এভাবে তাকিয়ে আছো কেন? আরিফ নিজের দৃষ্টি মায়ের উপর রেখে শীতল কণ্ঠে বলে, তুই দেখতে সুন্দর। মুখে কথা বলে আরিফের মস্তিষ্কে মমতাজ আবার একটি গান বাজছে, নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে, মন আমার কি চাই বোঝাবো কেমনে। এই গানটা মায়াকে শোনাতে আরিফের মন ছটফট করছে, লাজ লজ্জা ভয়ে শোনাতে পারলো না। আরিফের শীতল কণ্ঠে বলা কথাটি মায়ের সর্বাঙ্গে ছড়িয়ে পড়ে। হঠাৎ মায়ের সর্বাঙ্গে ঝিঝি ধরে যায়। এমনটা রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে হলো না, বেড়ে যাওয়ার কারণে। মায়ের হার্টবিট বেড়ে যায়, তবে শ্বাস বন্ধ হয়ে যায়। মায়ার মস্তিষ্ক বলছে, এখন শ্বাস নিস না মায়া। শ্বাস ছাড়ার চেষ্টা করে ব্যর্থ হয়। মায়া কাপা গলায় বলে, এটা সবাই বলে আমাকে, আমি নাকি সেই সুন্দর। মায়ের দিকে কফি হাতে এগিয়ে এগিয়ে গাঢ় কণ্ঠে বলে, তার মতো কয়জন বলেছে? আর মায়ের হৃৎপিণ্ড থেমে যায়। আরিফের পুত্র উত্তরে বলার মতো কিছু বলার মতো মুখ দিয়ে বেরোচ্ছে না মায়ার, শুধু থমকে যাওয়া হৃদয় নিয়ে ডেব ডেব করে চেয়ে আছে আরিফের পানে। আরিফের দৃষ্টি নিবত মায়ের অবাক চোখে। তাদের এই সুন্দর মুহূর্তে বেঘাট ঘটাতে কারো মেসেজ আসে আরিফের ফোনে। করে শব্দ হয়। আরিফ বিরক্তি মুখ খিচিয়ে চোখ বন্ধ করে পিছিয়ে এসে ট্রাউজারের পকেট থেকে নিজের ফোনটি বের করে রিকের মেসেজ এসেছে। আরো বিরক্ত হলো আরিফ। মেসেজে ক্লিক করতে রিকের মেসেজটি ফোনের স্ক্রিনে ভেসে উঠল, নিচে আমি বাইক নিয়ে ওয়েট করছি, তাড়াতাড়ি নিচে নাম, রেস স্টার্ট হবে, 30 মিনিট বাকি। আরিফ মেসেজটি দেখে আবার ফোন পকেটে রেখে দিল। মায়ের দিকে তাকিয়ে বলল, যাবি আমার সাথে? আরিফ দূরে সরে যেতেই আফসেরে বাঁচলো মায়া। বারবার নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করেছে। মায়া আরিফের প্রত্যুত্তরে বলে, কোথায়? আমি বলি, বাইকে। আরিফ নিজের কথা সম্পূর্ণ করতে না দিয়ে মায়া বলে ওঠে, চলুন চলুন। বাইক কথাটি মায়ের কানে আসতে মায়া বুঝে যায় আরিফ এখন বাইক রেসে যাবে, তাই পুরো কথা না শুনে রাজি হয়ে যায়। তার আজকে যেভাবে হোক আরিফের সাথে যাওয়া ছিল না, আরিফই তাকে নিয়ে যেতে চাইছে না, বলা তো কোনো মানেই নেই। মায়ের খাটনি খুটনিটুকু কমে গেল। মায়া ভেবেছিল আরিফের সাথে যেতে হলে আরিফকে অনেক পাম্পটি মারতে হবে। ও মা, এ তো দেখি বৃষ্টি না চাইতে মেঘ, থুকু মেঘ না চাইতে বৃষ্টি। আরিফ বলল, 2 মিনিট ওয়েট কর বলে গাছালা ভাব নিয়ে সেখান থেকে চলে যায় আরিফ। মায়া বুঝলো কোথায় গেল আরিফ, তবু আরিফের কথা মিনিট অপেক্ষা করতে লাগলো। কয়েক মিনিটের মাথায় আরিফ আসলো সেখানে। আরিফের পোশাক দেখে হা হয়ে গেল মায়া। আরিফের পরনে কালো লেদারের জ্যাকেট, চকচকে চামড়ার তৈরি, পরনে গাঢ় কালো রঙের স্কিন ফিট জিন্স, পায়ে কালো বুট, বেশ লম্বা মোটা সেল, হাতে কালো গ্লাভস, কালো মাস্ক বা ব্যান্ডারা, ডান হাতে কুচকুচে কালো রঙের হেলমেট। সব কিছু মিলে আরিফকে দেখতে কোনো প্রফেশনাল বাইক রাইডারের মতো লাগছে। আরিফ মায়ের কাছে এসে শুধু একটা কথা বলে আবার চলে যেতে লাগলে, মায়া বলো চলো। মায়া আরিফের পিছনে পিছনে যেতে লাগলো। অতি দ্রুত চলে, এর সাথে তাল মিলিয়ে যেতে গিয়ে মায়া হিমশিম খাচ্ছে। সেন্টামনির বাইরে এসে মায়া দেখে আরো একজন সেখানে প্রফেশনাল বাইকারদের মতো নিজের কালো রঙের বাইকটি চড়ে বসে আছে, মাথায় কালো রঙের হেলমেট, তাই মায়া চেহারা দেখতে পারলো না। লোকটির পাশে একটি কালো রঙের বাইক দাঁড় করানো ছিল। আরিফ সেই বাইকতে উঠে বসলো। বাইকের সাথে একটি হেলমেট ছিল। আরিফ মায়াকে নিজ হাতে সেই হেলমেট পরিয়ে দিল। এরপর মায়াকে উঠে বসতে বলল। মায়া প্রথমে এক পাশে পা দিয়ে বসে, তাতে আরিফ বলে, মাথায় প্রবলেম আছে? দুপাশে পা দিয়ে বসো, বাইক টান দিলেই তো উড়ে যাবি।
মায়া দ্রুত নেমে আবার দুপাশে পা দিয়ে বসে আরিফ বাইক স্টার্ট দিল। পাশের বাইকের লোকটি বলে, ওকে সাথে নিয়ে যাব? মায়া এবার রিকের কণ্ঠ শুনে চিনতে পারলো লোকটি রিক। আরিফের রিকের প্রশ্নের উত্তরে বলে হ্যাঁ। রিক বলে ওকে। তাদের কথা শেষ হলে বাইক টান দিল দুজনে। বাইক টান দিতে যেন মায়ার আত্মা উড়ে গেল আসমানে। বাইকের এত স্পিড 100 সিসির কাছাকাছি উপরে হবে বাইকটি। আরিফ ও রিকের বাইক ছুটে চলেছে আমেরিকার জনশূন্য একটি হাইওয়ে রোডে। বাইকের গতি সর্বোচ্চ নয়, মিডিয়াম। এই গতিতে মায়ার যান যায় অবস্থা। মায়া বাইকের সামনে একজন মাসুম ফেরেশতা দেখতে পাচ্ছিল, যার নাম মালাকুল মউত। আরিফ বাইক ফ্রিয়ে রাইড করছে। ওদিকে বাইকের পিছনে বসে থাকা মায়ার অবস্থা টাইট। বিরতিহীনভাবে সূরা দোয়া পড়ছে। হেলমেটের ভিতরে পাগলের মতো কান্না করছে, চিৎকার করছে মায়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ এবারের মতো বাঁচাই দাও আল্লাহ, আমি আর কোনদিন বাইকে উঠবো না আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ বাঁচাও। আরিফ হঠাৎ বাইকের গতি বাড়ালে মায়া এত জোরে চিৎকার দেয় যে গলার রক এমনিতেই ছিঁড়ে যাবে। আল্লাহ বউ বলে চিৎকার দেয়। আরিফের কানে মায়ের চিৎকার আসছে, কিন্তু আরিফ বাইকের গতি কমাচ্ছে না। 10 মিনিট পর বাইক এসে থামে একটি টেনেলের মুখের সামনে। আগে থেকে সেখানে আরো কিছু বাইক ছিল, সাথে সাথে কয়েকটি মেয়ে। তাদের পোশাক আশাক দেখে মনে হচ্ছে তারা বাইকার হবে। এতে তারা অংশ নিবে নাকি বলা যাচ্ছে না। এখন মনে হচ্ছে মায়ের আশেপাশে সেই মাসুস ফেরেশতাটি নেই। তা ঘুরছে মায়ার টলমল চোখে, এদিক সেদিক তাকালো একবার। ফিরে পেয়ে ঘন ঘন শ্বাস নিতে লাগলো মায়া। আরিফ মায়াকে নামতে বলল, মায়ের বাইক থেকে নামার শক্তিটুকু নেই। আরিফ বাইক থেকে নেমে মায়ার মুখ থেকে হেলমেটটি খুলে দেখে মায়ের আসলে নাজেহাল অবস্থা। মুখ কেমন ফ্যাকাশে হয়ে গেছে। মায়ের চুলগুলো মুখের সামনে জড়িয়ে আছে। কেমন জুড়ে জুড়ে শ্বাস নিচ্ছে মায়া। তা দেখে নিজের উপর রাগ হলো আরিফের। মেয়েটা যখন ওভার চিৎকার করছিল তখন আরিফের খেয়াল করা উচিত ছিল। শিট, হঠাৎ মায়া নিজের ভার ছেড়ে দিল আরিফের উপর। তা দেখে আরিফ বলে, মায়া, এই মায়া। ফরিকের বাইক সেখানে এসে থামতে কয়েকটি মেয়ে তাদের দিকে এগিয়ে আসে। এলিজাবেথ নামে একটি মেয়ে আরিফের দিকে এগিয়ে এসে বলে, হোয়াট হ্যাপেন আরিফ, এনি প্রবলেম, এন্ড হু ইজ দিস গার্ল উইথ ইউ? আরিফ মায়ার মাথায় হাত রেখে এলিজাবেথের দিকে তাকিয়ে বলে, ডু ইউ হ্যাভ ওয়াটার? ইয়েস আই ডু, 1 মিনিট। বলে এলিজাবেথ পানির বোতল আনতে গেল। কয়েক সেকেন্ডের ভিতর ফিরে আসলো। এলিজাবেথ আরিফের দিকে পানি এগিয়ে দিয়ে আরিফের দ্রুত হাতে পানির বোতলটি নেয়। মায়া তখন প্রায় জ্ঞান হারিয়ে গিয়েছে। আরিফ দ্রুত পানির বোতলটি খুলে মায়ের মুখে পানি ছিটে দিতে লাগলো। মায়া তখন আরিফের এক হাতে উপর। আরিফ মায়ের মুখে পানি ছিটা দিয়ে গালে হাত দিয়ে ডাকতে থাকে, মায়া, এই মায়া, চোখ খুলে, এই মায়া। রিক আরিফের থেকে কিছুটা দূরে বাইক থামিয়েছিল, তাই প্রথমে মায়া এই অবস্থা খেয়াল করেনি। এখন খেয়াল করলো, দৌড়ে আসলো সেদিকে। রিক উত্তেজিত কণ্ঠে আরিফকে প্রশ্ন করে, কি হয়েছে ওর? আমি বললাম, ভয় পেয়েছে বাইকে। তখন মায়া হালকা চোখ খুলে তাকাচ্ছে, তা লক্ষ্য করে আরিফ বলে, এই মায়া, বেশি ভয় পাইছিস? মায়া চোখ খুলে মায়া হসকুসি আরিফের ছেড়ে উঠে বাচ্চাদের মতো কান্না করে দেয়, আমি বাইকে উঠবো না, আমায় বাসায় নিয়ে যান, আমি বাসায় যাব। আরিফ মায়ের চোখে পানি মুছে দিয়ে বলে, আচ্ছা যেতে হবে না তোর বাইকে, এখানে একটু শান্ত হ, কুল ডাউন। রেসের টাইম ছিল 12টায়। আজকে আরিফের জন্য টাইম পিছানো হয়েছে। একটাই রেস হবে। আরিফ ও রিক রেসারদের ভিতর টপ রেসারদের তালিকায় পড়ে। মায়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় রিক ও আরিফ মায়াকে ছেড়ে কিছুতে রেসে অংশগ্রহণ নেবে না, তাই রেসের টাইম পেছানো হয়েছে। তাদের ছাড়া রেস স্টার্ট করা পসিবল না। আরিফ ও রিক এক পাশে দাঁড়িয়ে কফি খাচ্ছে। মায়া এলিজাবেথ সাথে আগুনের পাশে বসে আছে। এখন মায়ের অবস্থা মোটামুটি ঠিক আছে। রিক বলল, মায়াকে এখানে রেখে যাওয়া ঠিক হবে না। জেক এসেছে এখানে, দেখেছিস? মায়াকে রেখে যাওয়াটা কিন্তু ঠিক হবে না। আরিফ কড়া চোখে তাকায় তাদের থেকে কিছুটা দূরে অবস্থান করছে জেকের দিকে। দেখে নিজের বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে সে। আরিফ বলে, তোদের মনে হয় আমি মায়াকে এখানে রেখে অংশ নিব? রিক বলে, মায়াকে নিয়েও তো অংশ নিতে পারবি না, ওর অবস্থা দেখছিস? আমি বললাম, অংশ না নিয়েও থাকতে পারবো না। আজকের ডিলটা অনেক বড়, ধ্যাত মায়াকে আনাটা ঠিক হয়নি। বলে, বাসায় কার কাছে রেখে আসতি? বাসায় ওকে রেখে আসলে বাসায় ঠিকঠাক পেতাম আমরা, তোর মনে হয়? সব জায়গায় ফেসে গেছি। মায়াকে নিয়ে অংশ নিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তাই আরিফের মাথার রক ছিঁড়ে যাচ্ছে। মায়ের এই অবস্থা, ওকে নিয়ে বাইক রাইড করা কতটা ঝুঁকিপূর্ণ। গাইস, বৃষ্টির জন্য ভয়েস রেকর্ডটা অনেক খারাপ হয়েছে, তো নেক্সটে আশা করি ভালো হবে। তারপর আপনাদের গল্প দেওয়ার জন্য বৃষ্টির ভিতরে রেকর্ড করে আপনাদের দিলাম।